কখনো কি ভেবে দেখেছেন যদি একদিন পৃথিবী এতই ঠান্ডা হয়ে যায় যে শ্বাস নেওয়াটাও যন্ত্রণাদায়ক হয়ে ওঠে, বাইরে যাওয়া মানে মৃত্যু, আর বেঁচে থাকার শেষ ভরসা হয় কেবল একটা চলমান ট্রেন, যে ট্রেন কখনো থামে না। সেই ট্রেনের ভেতরে জীবন কেমন হবে? এই মুভির গল্প হলো মানবতা, বৈষম্য, ক্ষুধা এবং আশার এক অসাধারণ মিশ্রণ। সালটা ছিল 2014। পৃথিবী যখন গ্লোবাল ওয়ার্মিং এর আগুনে পুড়ছিল, তখন 79টি দেশ মিলে CW7 নামে একটি রাসায়নিক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে। উদ্দেশ্য ছিল পৃথিবীর তাপমাত্রা কমানো, কিন্তু মিশনটি সম্পূর্ণ ব্যর্থ হয়। তাপমাত্রা শুধু কমেনি, বরং অত্যাধিক কমে যায়। ফলে পৃথিবী পুরোপুরি জমে বরফ হয়ে যায়। মহাসাগর, শহর, জঙ্গল, প্রাণী সবকিছুই বরফের নিচে চাপা পড়ে। যারা বেঁচে ছিল তাদের তুলে নেওয়া হয় একটি ট্রেনে। এই ট্রেনটি 24 ঘন্টা চলে এবং পুরো পৃথিবী একবার চক্কর দিতে 1 বছর সময় লাগে। ট্রেনের মালিক ও নির্মাতা হলেন উইলফোর্ড। তার ইঞ্জিনিয়ারিং, সরবরাহ ব্যবস্থা এবং ইঞ্জিন সবকিছুই নিখুঁত। ট্রেনে বিদ্যুৎ, পানি, খাবারের ব্যবস্থা, স্কুল, চাষাবাদ, মাছ চাষ, এমনকি বিনোদনেরও ব্যবস্থা আছে। যদিও এইসব ব্যবস্থা অবশ্য নির্দিষ্ট কিছু মানুষের জন্য। ট্রেনটি 3টি প্রধানভাবে বিভক্ত। প্রথম শ্রেণী, এটা হলো ট্রেনের একদম সামনের দিকের অংশ। এখানে থাকেন ধনী, প্রভাবশালী মানুষেরা যারা 5 স্টার জীবন চান। বিলাসবহুল খাবার, স্বাধীনতা আর আরাম আয়েশের সব ব্যবস্থা তাদের জন্যই। এরপর অর্থনৈতিক শ্রেণী, ট্রেনের মাঝের অংশগুলো এই শ্রেণীর। এখানে সুযোগ সুবিধা আছে তবে কম। এরা বাঁচতে পারে কিন্তু রাজত্ব করতে পারে না। একদম পেছনের দিকে থাকে গরিব, অসহায় মানুষেরা যাদের জোর করে ট্রেনে তোলা হয়েছিল। এদের গোসলের জন্য পানি নেই, জানালা দিয়ে বাইরের পৃথিবী দেখারও সুযোগ নেই। এদের শুধু একটি জিনিসই দেওয়া হয়, প্রোটিন বার। গত 17 বছর ধরে এটিই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্রতিদিন লাইনে দাঁড়াতে হয়। গার্ড আসে খাবার নিয়ে, গুনে গুনে একটি বার হাতে দেয় আর চলে যায়। কোনো প্রশ্ন নয়, কোনো অভিযোগ নয়, কারণ অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ড। একদিন ট্রেনের গার্ডরা আসে সামনের বগিগুলোর জন্য একজন বেহালাবাদক খুঁজতে। একজন বৃদ্ধ দম্পতি এগিয়ে আসেন। তারা দুজনেই বেহালা বাজান, কিন্তু গার্ডরা বলে একজনকেই যেতে হবে। বৃদ্ধ তার স্ত্রীকে ছাড়া যেতে অস্বীকার করে। সেজন্য গার্ড তার স্ত্রীর হাত ভেঙে দেয় এবং বৃদ্ধকে টেনে নিয়ে যায়। পেছনের বগিতে নেমে আসে নিস্তব্ধতা, যন্ত্রণা, ক্রোধ এবং বিদ্রোহের নীরব প্রস্তুতি। এখানেই আমাদের পরিচয় হয় কার্টিসের সাথে। সে 3rd ক্লাসে থাকে। সবাই তাকে নেতা মানলেও সে নিজেকে নেতা মনে করে না। তার সাথে আছে এডগার, তার ভাইয়ের মতো বন্ধু। আর পেছনের অংশে আছে সবচেয়ে বয়স্ক এবং জ্ঞানী ব্যক্তি গিলিয়াম, যাকে কার্টিস তার নেতা মনে করে। একদিন তানিয়া নামে এক মহিলা কার্টিসকে জানায় যে তার ছেলের প্রোটিন বারের মধ্যে কিছু একটা আছে। কার্টিস বারটি থেকে একটি ছোট ক্যাপসুল বের করে, যার মধ্যে একটি বার্তা লুকিয়ে আছে। এই বার্তাটি পেছনের লোকদের কাছে ট্রেনের সামনের অংশ থেকে কেউ একজন পাঠায়। এবারের বার্তায় লেখা ছিল নামগাং। নামগাং হলো সেই ব্যক্তি যে ট্রেনের সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল কিন্তু এখন জেলে বন্দী। সেই চিরকুটে বার্তা ছিল, নামগাংকে মুক্ত করো এবং তার সাহায্যে ট্রেনের দরজাগুলো খুলতে খুলতে ইঞ্জিন পর্যন্ত পৌঁছাতে পারবে। এক রাতে ট্রেনের গার্ডরা এক মহিলার সাথে আবারও সেই 3য় শ্রেণীতে আসে বাচ্চাদের উচ্চতা মাপার জন্য। যারা উপযুক্ত তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এক বাচ্চা তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করলে সংঘর্ষ হয়। তিনি রেগে গিয়ে তার জুতো গার্ডের সাথে আসা সেই মহিলাকে লক্ষ্য করে ছুড়ে মারে। মহিলাটি কোনো কথা না বলে চলে যায়। এর কিছুক্ষণ পর আসে মিনিস্টার মেসন, যিনি এই ট্রেনের সিও। তিনি 3rd ক্লাসের সামনে জুতোটি তুলে ধরেন এবং বলেন, ঠিক যেমন জুতোর জায়গা পায়ে আর টুপির জায়গা মাথায়, তেমনি তোমরাও এই জুতোর মতো। তোমাদের জায়গা পেছনে, তোমাদের সীমা মনে রেখো। এরপর জুতো নিক্ষেপকারী বাবাকে শাস্তি দেওয়া হয়। তার হাতটি ট্রেনের বাইরের বরফে 7 মিনিট ধরে রাখা হয়। বাইরের ঠান্ডায় তার হাত জমে যায়। এরপর হাতুড়ি দিয়ে হাতটি ভেঙে দেওয়া হয়। এই দৃশ্য দেখে সবার মুখে ভয়ের পাথর জমাট বাঁধলেও সেই ভয়ের নিচে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। কার্টিসের সন্দেহ হয় যে গার্ডের কাছে হয়তো গুলি নেই। পরীক্ষা করার জন্য সে এক কৌশল অবলম্বন করে। সে সরাসরি একজন গার্ডের সামনে গিয়ে তার বন্দুক নিজের দিকে ঘুরিয়ে ট্রিগার চেপে দেয়। সত্যি সত্যি বন্দুকটি খালি ছিল। এতে তাদের সাহস বহুগুণ বেড়ে যায় এবং সংঘর্ষ শুরু হয়। হাতে যা পাওয়া যায়, লাঠি, লোহার টুকরো, তা দিয়ে চলে লড়াই। রক্ত ঝরে, চিৎকার শোনা যায়, কিন্তু কেউ পিছু হটে না। অবশেষে তারা জেল সেকশনে পৌঁছে যায়। সেখানে ছোট একটি বাক্সে বন্দী অবস্থায় নামগাং এবং তার মেয়ে ইয়োনাকে খুঁজে পায়। তারা দুজনই কর্নল নামের একটি মারাত্মক মাদকে আসক্ত। নামগাং তাদের সাথে চুক্তি করে প্রতিটি দরজা খোলার বিনিময়ে তার 2টি কর্নল দরকার। কার্টিস রাজি হয়, কারণ এখন তার সবচেয়ে বড় লক্ষ্য যে কোনো উপায়ে ইঞ্জিন পর্যন্ত পৌঁছানো। প্রথম দরজাটি খোলার সাথে সাথেই সূর্যের আলো ভেতরে প্রবেশ করে। পেছনের লোকজনের মুখে 17 বছর পর প্রথমবার আলো পড়ে।
কেউ কেউ চোখ বন্ধ করে ফেলে, কেউ বা কাঁদতে শুরু করে। এরপর তারা সেই বগিতে পৌঁছায় যেখানে প্রোটিন বার তৈরি হয়। কার্টিস মেশিনের ভেতরে উকি দিয়ে স্তব্ধ হয়ে যায়। ভেতরে হাজার হাজার আরশোলা। এই আরশোলার মাঝে সেই বার তৈরি হয় যা পেছনের মানুষগুলো গত 17 বছর ধরে খাচ্ছে। সত্যটি ছিল নোংরা আর তিক্ত। কার্টিসের গলা শুকিয়ে যায়, কিন্তু এখন বলার সময় নয়, কারণ ইঞ্জিন পর্যন্ত পৌঁছানোই বেশি জরুরি। কার্টিস আরো একটি গোপন বার্তা পায়, পানির সেকশন দখল করো, কারণ পানি আসল শক্তি। পানি বন্ধ করে দিলে সামনের দিকের লোকেরা হার মানতে বাধ্য হবে। নামজাং দরজা খুলতে থাকে। কার্টিস জানতে পারে যে ইয়নের জন্ম এই ট্রেনের ভেতরেই। সে কখনো বাইরের পৃথিবী দেখেনি। কার্টিসের সন্দেহ হয় ইয়োনা হয়তো ভবিষ্যৎ দ্রষ্টা হতে পারে। ইয়োনা একটি দরজা খুলতে বারণ করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দরজা খুলতেই দেখা যায় সামনে দাঁড়ানো আছে খুনি গার্ডরা, এবং সাথে সাথে শুরু হয় লড়াই। কিছুক্ষণ পরে ঘোষণা করা হয় যে ট্রেনটি নিউ ইয়র্ক ব্রিজ পেরিয়ে যাচ্ছে। 1 বছরের চক্কর শেষ হলো। সবাই হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করে। রাস্তার সামনে বিশাল বরফের স্তূপ। ট্রেন ভেঙে বেরিয়ে যায়। এই সময় নাঙ্গাং ইয়োনাকে বাইরের পৃথিবীটিকে দেখায়। দূরে একটি পুরনো প্লেন, যা গত বছরের তুলনায় এখনো অনেক বেশি স্পষ্ট দেখাচ্ছে। এর অর্থ হলো বরফ ধীরে ধীরে গলছে। এর মধ্যে সিও মেসন আসে এবং বিষাক্ত ভাষায় বলে, তোমাদের উইলফোর্ডকে ধন্যবাদ জানানো উচিত। সে তোমাদের বাঁচিয়েছে। আর তোমরা পানি বন্ধ করে ট্রেনের ভারসাম্য নষ্ট করতে চাও। এরপর সে নির্দেশ দেয়, পেছনে 74% গরিব মানুষকে মেরে ফেলতে হবে, কারণ ট্রেনটি একটি টানেলের মধ্য দিয়ে যাবে। গার্ডের কাছে লাইট ভিশন আছে, গরিবদের কাছে কিছুই নেই। টানেলের অন্ধকারে গার্ডরা গণহত্যা শুরু করে। কার্টিস চিৎকার করে, মশাল আনো। পেছনের লোকেরা মশাল জ্বালিয়ে দৌড়ায়। এই আলো যেন আশা হয়ে ফিরে আসে। লড়াইয়ের মাঝে মেসনের একজন কমান্ডার ফেসে গেলে মেসন তাকে মরতে দেয়। অন্যদিকে মেসনের এক গার্ড এডগারকে ধরে ফেলে। কার্টিসের সামনে দুটি রাস্তা, হয় মেসনকে ধরো নয়তো এডগারকে বাঁচাও। ইঞ্জিন পর্যন্ত যাওয়ার জন্য মেসনকে দরকার, তাই কার্টিস মেসনের দিকে দৌড়ায়, আর পেছনে এডগারকে মেরে ফেলা হয়। কার্টিস মেসনকে বন্দি করে এবং জিজ্ঞাসা করে বাচ্চারা কোথায়। মেসন জানায় উইলফোর্ডের কাছে। সে বাচ্চাদের পছন্দ করে। কার্টিস হুমকি দেয়, উইলফোর্ডকে ডাকো, না হলে পানি বন্ধ করে দেব। মেসন ঠান্ডা গলায় আসল সত্যটি বলে। পানি আসে সামনের ইঞ্জিন সেকশন থেকে। পেছনে কেবল তা রিসাইকেল করা হয়। পানি বন্ধ করলে তার কোনো ক্ষতি হবে না। মেসন একটি চুক্তির প্রস্তাব দেয়, যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাদের ইঞ্জিন পর্যন্ত নিয়ে যাব। কার্টিস রাজি হয়। গিলিয়াম এবং বাকিদের এখানেই অপেক্ষা করার সিদ্ধান্ত হয়। রাতে গিলিয়াম কার্টিসকে সতর্ক করে, উইলফোর্ডের কথাই ভুলো না, ওর জিভ কেটে দিও, ও খুব দ্রুত একজন মানুষ। কার্টিস মাথা নাড়িয়ে সম্মতি জানান। পরের দিন সকালে কার্টিস তার 6 জনের দল নিয়ে মেসনকে সামনে রেখে এগিয়ে চলে। তারা চাষাবাদ সেকশনে পৌঁছায়। ফল, সবজি, সবুজ প্রকৃতি, যেন অন্য কোনো গ্রহে এসেছে। সেখানে এক শেফ তাদের প্রথমবার মাংস খেতে দেয়। মেসন বলে, আমরা জীবিত মাছ ধরি যাতে ট্রেনের ভারসাম্য বজায় থাকে। মেসন যখন নিজের খাবার খেতে যায়, কার্টিস তাকে থামিয়ে নিজের পকেট থেকে সেই প্রোটিন বার বের করে খেতে দেয় এবং জিজ্ঞাসা করে, 17 বছরে এই স্বাদ কখনো চেখে দেখেছো? মেসনকে জোর করে বাটি খেতে হয়। এরপর তারা একটি স্কুল বগিতে পৌঁছায়, যেখানে ধনীদের বাচ্চাদের ব্রেনওয়াশ করা হয়। শিক্ষিকা তাদের পড়ান, উইলফোর্ডই ভগবান, তিনি তোমাদের বাঁচিয়েছেন। পেছনের মানুষেরা অকেজ এবং বাজে। তানিয়া তার ছেলের ছবি দেখে জিজ্ঞেস করে, এদের দেখেছো? একটি বাচ্চা বলে, এরা পেছন থেকে এসে সামনের দিকে চলে গেছে। ট্রেন তখন একটি জায়গা অতিক্রম করে যেখানে এর আগেও বিদ্রোহ করা কিছু মানুষ বাইরে ঝাঁপ দিয়েছিল এবং তারা জমে যায়। সেই মৃতদেহগুলো শিক্ষিকা বাচ্চাদের দেখিয়ে বলেন, যদি ইঞ্জিন থেমে যায় তবে আমরা সবাই মরে যাব। ট্রেনই আমাদের ঘর। ঠিক তখনই একজন লোক ডিমের ঝুড়ি নিয়ে আসে। শিশুরা খুশি হয়। সে শিক্ষককেও একটি ঝুড়ি দেয় এবং বাকি গরিবদের ডিম বিতরণ করতে পানি সেকশনের দিকে যায়। গরিবরা ভেবেছিল ডিম আর মুরগি অনেক আগেই শেষ হয়ে গেছে। লোকটি তাদের বলে, ট্রেনে এমন অনেক কিছুই আছে যা তোমরা ভাবো শেষ হয়ে গেছে। এই বলে সে তার ঝুড়ি থেকে একটি মেশিন গান বের করে। লোকেরা ভেবেছিল বন্দুকের গুলিও শেষ। হঠাৎ গুলি চলতে শুরু করে। অন্যদিকে শিক্ষিকাও তার ঝুড়ি থেকে বন্দুক বের করে কার্টিসের সাথীদের উপর গুলি চালায়। কার্টিসের আরো একজন সাথী মারা যায়। সিসিটিভিতে দেখা যায় পানি সেকশনে গার্ড লিপার ফ্র্যাঙ্কো 3rd ক্লাসের মানুষদের খুন করছে এবং ক্যামেরার সামনে গিলিয়ামকেও গুলি করে মেরে দিচ্ছে। কার্টিস মানসিকভাবে ভেঙে পড়ে। তার বিশ্বাস তার সবকিছুর উপর এই আঘাত। কার্টিস কোনো ক্ষমা না করে মেসনকেও মেরে ফেলে। এবার তারা সামনের বগিগুলোতে পৌঁছায়। সেলুন, স্পা, হাসপাতাল, সুইমিং পুলের মতো 5 তারকা সুবিধা। ভেতরের পরিবেশ সম্পূর্ণ আলাদা। এখানে ধনীরা মাদক সেবন করে অচেতন হয়ে পড়ে আছে। জোরে মিউজিক বাজছে, রঙিন আলো জ্বলছে। কার্টিস এবং তার সাথীরা যখন পরের দরজা খুলতে যায়, তখনই ফ্র্যাঙ্কো আবার এসে হাজির হয়। গুলি চলে, তানিয়া পড়ে যায়। কার্টিসের আরো একজন সাথী মারা যায়। ফ্র্যাঙ্কো যখন ইয়োনাকে লক্ষ্য করে, নামগাং তাকে থামানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে কার্টিস ছুরি মেরে দেয়। ফ্র্যাঙ্কো পড়ে যায়। মরার আগে তানিয়া কাঁপতে
কাঁপতে কাঁপতে কার্টিসকে তার ছেলের ছবি দেয় এবং বলে, আমার ছেলেকে যে করেই হোক খুঁজে বের করো। কার্টিস চোখ মুছতে মুছতে এগিয়ে যায়। এরপর কার্টিস, নামগাং এবং ইয়োনা একটি পার্টি সেকশন পার হয়ে ইঞ্জিন সেকশনের সামনে পৌঁছায়। ইঞ্জিনের দরজার সামনে পৌঁছে কার্টিস নিজেকে আর সামলাতে পারে না। সে দরজা পেটায় ভাঙার চেষ্টা করে। নামগাং তাকে শান্ত করে এবং তাকে পৃথিবীর শেষ সিগারেটটি দেয়। কার্টিস সিগারেট খেতে খেতে তার অতীত বলতে শুরু করে। 18 বছর আগে যখন সব জমে যাচ্ছিল, আমাদের একটি বগিতে ভরে দেওয়া হয়েছিল। 1 মাস ধরে খাবার নেই, পানি নেই। তখন মানুষ একে অপরকে খেতে শুরু করলো। আমি বাচ্চাদের মাংস খেয়েছি। আমি একটি মাকে মেরে তার সন্তানকে খেতে যাচ্ছিলাম। তখনই গিলিয়াম আমার হাত থেকে ছুরি ছিনিয়ে নিয়ে নিজের হাতের এক টুকরো মাংস কেটে আমাদের খেতে দিলেন। এরপর আরো অনেকে তাদের হাত পা দিয়েছিল যাতে শিশুরা বেঁচে থাকে। সেদিন যে শিশুটাকে আমি কাটতে যাচ্ছিলাম সে ছিল এডগার, আর সেই কারণে আমি নিজেকে ঘৃণা করি। কার্টিস নামগাংকে বলে ইঞ্জিনের দরজা খুলতে। নামগাং বলে এই দরজা খুলতে হবে না, আমাদের ট্রেনের বাইরের দরজা উড়িয়ে দেওয়া উচিত। সে বলে যে বরফ গলে যাচ্ছে। আমি 10 বছর ধরে নিউ ইয়র্ক ব্রিজ থেকে সেই প্লেনটি দেখছি। আগে শুধু মাথা দেখা যেত, এখন পুরো প্লেন দেখা যায়। এর মানে হলো বরফ কমে যাচ্ছে, বাইরে হয়তো বাঁচা সম্ভব। সে জানায় কর্নল শুধু মাদক নয়, একটি অত্যন্ত বিস্ফোরক। তাদের কাছে এত পরিমাণ আছে যে একটি আস্ত বোমা তৈরি করা যাবে। দরজা উড়িয়ে তারা বাইরে বেরিয়ে যেতে পারবে। কার্টিস তাকে নেশাগ্রস্ত ভাবে। ঠিক তখনই ইঞ্জিনের দরজাটি খুলে যায়। উইলফোর্ডের সেক্রেটারি এসে নামগাংকে গুলি করে এবং কার্টিসকে ইঞ্জিনের ভেতরে নিয়ে যায়। উইলফোর্ড হেসে কার্টিসকে স্বাগত জানায় এবং বলে, তুমি 18 বছরের প্রথম যে এখানে এসে পৌঁছালে। তারপর সে আসল সত্যটি ফাঁস করে। এই যে এই বার্তা দিয়েছি এটা আমি দিয়েছি, আর এই যে বিদ্রোহ এগুলো আমি করাই। প্রতি 5-10 বছর অন্তর বিদ্রোহ দরকার, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং সম্পদের ভারসাম্য রক্ষার জন্য। গিলিয়াম আমার অংশীদার ছিল, আমি তার সাথে চুক্তি করেছিলাম। এবার তোমরা সীমা ছাড়িয়ে গেলে, তাই তাকে মরতে হলো। কার্টিস স্তব্ধ হয়ে যায়। উইলফোর্ড বলে, ট্রেনে সম্পদ সীমিত, মানুষ বাড়ছে, আমাকে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। গুলি চালানো, বিদ্রোহ করানো, বাচ্চাদের নেওয়া, এগুলি শুধুমাত্র ইঞ্জিনকে সচল রাখার জন্য করতে হয়। ইঞ্জিন থামলে সব শেষ। এরপর উইলফোর্ড কার্টিসকে একটি প্রস্তাব দেই। আমি বুড়ো হয়ে গেছি, আমার আর একা এসব সামলানো হয় না। ইঞ্জিনের জন্য নতুন একজন মাস্টারের দরকার। তুমি উইলফোর্ডের উত্তরাধিকারী হও। ওদিকে ইয়োনা বাইরে এসে নামগাংকে মাটিতে পড়ে থাকতে দেখে। সে তখন উইলফোর্ডের সেকশনে যায়। হঠাৎ তার মনে হয় মেঝের নিচে কিছু আছে। সে মেঝেতে লাগানো টাইলস গুলো সরাতে শুরু করে। কার্টিসও সেখানে পৌঁছায়। নিচে যা দেখে তাতে দুজনেরই হুঁশ উড়ে যায়। সেখানে ছিল একটি ছোট ছেলে, তার সাথে আরো একটি শিশুকে ইঞ্জিনের ভেতরে ছোট ছোট যন্ত্রাংশের মতো ফাঁসিয়ে ব্যবহার করা হচ্ছে। মেশিনের পুরনো যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় তাদের জায়গায় শিশুদেরকেই যন্ত্রাংশ বানিয়ে দেওয়া হয়েছিল যাতে ইঞ্জিন চলতে থাকে। কার্টিসের ভেতরের মানুষটি জেগে ওঠে, যে গত 18 বছর ধরে গিলিয়ামের দেওয়া সেই মাংসের টুকরোর বোঝা বইছিল, এখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে উইলফোর্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। ইয়োনা কর্নেলের বড় স্তূপ দরজায় জড়ো করে ফেলে। তার দরকার ছিল শুধু একটি দেশলাই কাঠি। কার্টিস ইয়োনাকে দেশলাই দেয় এবং একই সাথে ইঞ্জিনের ভেতরের ছেলেটিকে বাইরে বের করার জন্য নিজের হাত ইঞ্জিনের মেশিনে ঢুকিয়ে দেয়। অন্যদিকে ইয়োনা আগুন ধরিয়ে দেয়। প্রচন্ড বিস্ফোরণ হয়। দ্রুত বিস্ফোরণের ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। বগিগুলো ভেঙে যায়। ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে থেমে যায় এবং চারদিকে নেমে আসে নিস্তব্ধতা। কিছুক্ষণ পরে ধীরে ধীরে একটি দরজা খোলে। ইয়োনা এবং সেই ছেলে জীবিত ছিল। তারা প্রথমবারের মতো পৃথিবীতে পা রাখে। বাতাস ঠান্ডা, কিন্তু এখন আর কষ্ট দেয় না। দূরের পাহাড় থেকে একটি সাদা ভাল্লুক তাদের দেখছিল। এর অর্থ স্পষ্ট, বাইরে জীবন এখনো আছে, প্রকৃতি হার মানেনি এবং মানবতার গল্প এখন ট্রেনের লোহার বগি থেকে বেরিয়ে আবার এই পৃথিবীতে লেখা যেতে পারে। এই চমৎকার দৃশ্যের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এক্সপ্লেনটি কেমন লাগলো আপনাদের জানান কমেন্টে।